যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সবসময়, না রাখা আত্মঘাতী। সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। আমিও যুদ্ধবিরোধী মানুষ। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। বন্যায় 4 জেলার ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দিলেন প্রধান উপদেষ্টা। দুর্যোগে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা, সবার সহযোগিতায় স্বনির্ভর জাতি গড়ার প্রত্যয়। টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাদিক হাসান ইমন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেল তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালে বিচারে বাধা এবং হুমকির অভিযোগ। শামীম ওসমান সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা। ভারতের আদানির বিদ্যুৎ আমদানিতে প্রায় $40 কোটি শুল্ক ফাঁকির অভিযোগ। অনুসন্ধানে দুদক। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও এনবিআরে নথিপত্র চেয়ে চিঠি। এবার বাজেট হবে বাস্তবায়নযোগ্য, জানালেন অর্থ উপদেষ্টা। কমবে কর ছাড়ের সুবিধা। ব্যক্তির করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআই এর। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। অস্ত্র ঠেকিয়ে তোলা হচ্ছে টাকা। রাজধানীর সড়ক যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য। পার্কিং এর নামে সিটি কর্পোরেশনের রিসিপ্ট দেখিয়ে অর্থ আদায়, নির্বিকার প্রশাসন। এবং পবিত্র হজ পালনে সৌদি আরবের পথে মুসল্লিরা। আজ 13টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 5,500। ঢাকাতেই হচ্ছে 2 দেশের ইমিগ্রেশন। ব্যবস্থাপনায় সন্তোষ। ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, যুদ্ধে আপত্তি থাকলেও বিশ্ব পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। এজন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। কুর্মিটোলায় একে খন্দকার বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শন শেষে একথা বলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আধুনিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। বুধবার সকাল 11:30টার পর কুর্মিটোলা বীরোত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনীর চৌকস দল। এরপর প্রধান উপদেষ্টা চলে যান বিমান বাহিনীর মহড়া পরিদর্শনে। আকাশ বিজয় 2025 শীর্ষক ওই মহড়া উপভোগ করেন প্রধান উপদেষ্টা। এ সময় অত্যাধুনিক যুদ্ধ বিমান MiG-29 আর বাহিনীর বহরে থাকা আধুনিক প্রযুক্তির বিমানগুলো মহড়া করে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধবিরোধী হলেও বিশ্ব পরিস্থিতি সবসময় যুদ্ধের হুমকির মধ্যে ঘিরে রাখে। বলেন, এমন বিশ্বে বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি। প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভবের ব্যাপার। যখন কথা বলছি তখন পাশে ভারত পাকিস্তানে যুদ্ধ অবস্থা। এমন পরিস্থিতি বাস করি। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান প্রধান উপদেষ্টা। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার,
সারফেস টু এয়ার মিসাইল ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তক সহযোগিতা প্রদান করবে। পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিমান বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সবার সহযোগিতা অব্যাহত থাকলে সাহসী এবং স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। 2024 সালের আগস্ট সেপ্টেম্বরে বন্যা আঘাত হানে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায়। ক্ষয়ক্ষতির পাশাপাশি লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি। বন্যার পরে পুনর্বাসনের আওতায় যাদের বসবাসের কোনো ঘর নেই তাদের জন্য 4 জেলায় 300 ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বুধবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত এসব ঘরের চাবি ভার্চুয়ালি হস্তান্তর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি জেলা থেকে একজন করে উপকারভোগী তাদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এখন আমি খুবই আনন্দিত, কারণ আমি একটা নতুন ঘর পেয়েছি। আমি ধরেন একজন দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে আসলে আমি এরকম একটা ঘর তো আমার কাছে কখনো সম্ভব হতো না। একটা বাথরুম, একটা ফাঁকা ঘর আছে, ইনশাআল্লাহ ভালো আছে, ভালো হয়েছে। অনেক কষ্ট করে এখন ফাঁকা ঘর দিচ্ছে, সুন্দর ঘর দিচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। আমরা 1998 সাল থেকে আজ পর্যন্ত 26,020টি ব্যারাক নির্মাণ করেছি, যেখানে 1,30,000 বেশি গৃহী পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোনো কাজ দেয়, আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পূর্ণ করে দেব। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সরকারের দায়িত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সময়ে প্রকল্পের টাকা লুট হলেও এবার নির্ধারিত বাজেটের অর্ধেক টাকায় মানসম্মত কাজ হয়েছে। ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম, এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটা একটা আনন্দের খবর। আমরা সহযোগিতা ও সহমর্মিতার ধারা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করছে। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আর বন্যার্তদের সহযোগিতায় আগামীতেও সরকার সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান প্রধান উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 226টি মামলা হয়েছে, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। শেখ হাসিনার এমন বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন জুলাই আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা ঘটনায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে আশুলিয়ায় লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে দীপুমণি আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেছেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল,
শেখ হাসিনার সঙ্গে যিনি বা শেখ হাসিনা যার সঙ্গে কথা বলেছিলেন, যে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আলম, তার বিরুদ্ধেও কিন্তু রুল জারি করা হয়েছে এবং 15 মের মধ্যে তার এই বক্তব্যের ব্যাখ্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়েছেন। যদি ব্যাখ্যা দিতে না পারেন আইনজীবীর মাধ্যমে অথবা সশরীরে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে জানানো হয়েছে। চিফ প্রসিকিউটর যেটি বলছেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর সেখানে অবস্থান করে একের পর এক অডিও বার্তা দিচ্ছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও তিনি মন্তব্য করছেন, যার প্রেক্ষিতে ট্রাইব্যুনালে যারা সাক্ষ্য দিবেন বা ভুক্তভোগী রয়েছেন তারা আসলে ভীত সন্তুষ্ট হচ্ছেন এবং একই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও তিনি হুমকি দিয়েছেন এবং যে বক্তব্যটি তিনি দিয়েছেন সেই বক্তব্যের ফরেন্সিক ল্যাবে, সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে তার সত্যতা মিলেছে এবং এটি নিশ্চিত হওয়া গেছে যে এই বক্তব্যটি শেখ হাসিনারই। তারপরেই কিন্তু আজকে আদালত অবমাননার এই অভিযোগটি শেখ হাসিনা এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জের যে আওয়ামী লীগ নেতা শাকিল আলম, তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই অভিযোগটি এনেছেন এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে এর আগেই শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং তিনি যেন ঘৃণা ছড়ায় এই ধরনের বক্তব্য দিতে না পারেন এবং সেই বক্তব্যগুলো অনলাইন মাধ্যমে যদি থেকে থাকে সেগুলো সরানোর নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশনাটিও যেন কার্যকরভাবে যাদের উপর বাস্তবায়ন করার কথা তারা যেন বাস্তবায়ন করেন সেই তাগাদা কিন্তু দিয়েছেন। আরেকটি প্রশ্ন করা হয়েছিল, যেহেতু প্রধান উপদেষ্টা আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন যে মে মাসের প্রথম সপ্তাহে অথবা 15 মের মধ্যে শেখ হাসিনার মামলার বিচার শুরু হবে, সেই প্রসঙ্গটি চিফ প্রসিকিউটরের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি কোনো সুনির্দিষ্ট তারিখ বলেননি, তবে এটুকু বলেছেন যে খুব শীঘ্রই শেখ হাসিনার মামলা নিয়ে একটি পজিটিভ বার্তা সাংবাদিকরা পাবে, এমনটি তিনি চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন। তো এর বাইরে আরও 4টি মামলা ছিল, তার মধ্যে একটি মামলায় দীপুমনির স্বামী অসুস্থ, তিনি প্যারোলে একদিনের জন্য মুক্তি চেয়েছিলেন কিন্তু আদালত বলেছেন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে। নারায়ণগঞ্জের হত্যা মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় 2 পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। যাত্রাবাড়ী ও ভাটারা থানার 2 হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন বিচারক। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতকে তদন্ত কর্মকর্তা বলেন, জুলাই আন্দোলনকে প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন বিচারক। গাজীপুরের 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে আসামিদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3 এ হাজির করা হয়। এ সময় শুনানি শেষে বিচারক ওমর হায়দার এই নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এ ঘটনা মেট্রোপলিটন গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। কক্সবাজারের সব ইউনিয়নে কত রোহিঙ্গা রয়েছে তা শনাক্ত করে সে অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বেলা 11:30টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে শুরু হয় কমিশনের 4র্থ বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অন্যান্য কমিশনাররাও সভায় উপস্থিত আছেন। এর আগে গত 28 এপ্রিল নির্ধারিত সভা আলোচ্য সূচিতে বলা হয়, কক্সবাজার জেলার সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে কোনো রোহিঙ্গা শরণার্থী তালিকায় থাকলে তাদের বাদ দেওয়ার জন্য একটি কর্মপন্থা নির্ধারণ করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হবে কমিশনের 4র্থ বৈঠক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাইমুনার সাথে আমরা পরে যুক্ত হব। জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলন নতুন দেশ গড়ার সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সবার মতামতের ভিত্তিতে
গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি, আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, একটা নতুন বাংলাদেশ তৈরি করবার, একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবার, যেখানে সত্যিকার অর্থেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, সকলের কথা বলার যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে পারি, সকলের মতামত দেওয়ার যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে পারি, আর মেধার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন। শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তারেক রহমানও সুবিধাজনক সময়ে দেশে ফিরবেন বলে জানান তিনি। সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের বলেন, করিডোর দেওয়ার আইন এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবে। এই সরকার কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত না। রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ওনারা আজকে দেশ চালাচ্ছেন, তাদের মতামতের ভিত্তিতে করা উচিত। করিডোর বা মানবতা করিডোর এটা একটা রাষ্ট্রীয় পলিসি বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত। দুদকের মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ মামলায় খালাস পাওয়ায় আমানুল্লাহ আমানের নির্বাচনে অংশ নিতে আর আইনি বাধা নেই। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাচন করতে পারে নাই, নির্বাচন যে অযোগ্য ছিল, যেতে সাজা বহাল ছিল, সাদা ছিল, যেটা আজকে রায়ের ফলে আমল রাজনীতি আর কোনো রাজনীতি নির্বাচন করতে কোনো বার হলো না, অর্থাৎ নির্বাচনে তার কোনো আর বাধা সৃষ্টি হল না। সে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং এই খালাসের ফলে তো এবং ২০০৭ সালে সেই যন্ত্রণা ছিল, আজকে আমল এবং তার স্ত্রী মুক্তি, সেই জামার মুক্তি হলো। ভারতের আদানির বিদ্যুৎ আমদানি চুক্তিতে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে $৪০ কোটি কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। এই চুক্তির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব এবং তৎকালীন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউসার সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের যোগ সাজশ খুঁজে দেখছে সংস্থাটি। চুক্তির সময় এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক কর অব্যাহতি নেয় আদানি গ্রুপ। ইতোমধ্যে দুদকের উপপরিচালক রেজাউল করিম এই সংশ্লিষ্ট নথিপত্র তলব করে এনবিআর এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চিঠি দিয়েছে। এর আগে এনবিআর তদন্তে নেমে ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই পর্যন্ত আদানির বিদ্যুৎ আমদানিতে $৩৯ কোটি বেশি শুল্ক এবং কর ফাঁকি দেয় বলে প্রতিবেদনে উঠে আসে। ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় মামলার হাইকোর্টের রায় ৮ মে। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও অনেকে আহত হন। রমনা বটমূলের ক্ষেত্রেও একই ধরনের হাস্যকর ইনভেস্টিগেশন হয়েছে। এর জন্য মূলত দায়ী সরকার তৎকালীন, এবং এর জন্য মূলত দায়ী পরবর্তীতে যারা এটিকে সঠিকভাবে করতে দেয় নাই, বরং ইনভেস্টিগেটিং অফিসার দক্ষতার অভাবে যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করেছে। আশা করি ৮ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাষ্ঠে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবেন। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ এবং হত্যা মামলার চতুর্থ দিনে সাক্ষী দিয়েছেন মাগুরা এবং ফরিদপুর মেডিকেলের ৩ চিকিৎসক। সকালে মাগুরার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। পরে বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এই মামলায় ৩৬ জনের মধ্যে এখন পর্যন্ত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ৬ মার্চ মাগুরা সদরের নিজানান্দু আলী গ্রামে বেড়াতে গেলে বোনের শ্বশুর তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আছিয়াকে হত্যা চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আছিয়া। আমরা আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলাটি ইনশাআল্লাহ নিষ্পত্তি হবে। সেই জন্য বিজ্ঞ আদালতের যেই উদ্যোগ এবং এই মামলাটিকে গুরুত্ব সহকারে আমরা সকলের প্রচেষ্টায় আপনাদের সহ আমরা যে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই জন্য আমরা সকলের প্রতি ধন্যবাদ। সৌদি অংশের কারিগরি ত্রুটির কারণে এখনও ভিসা হয়নি ১৯,৫০০-এরও বেশি হজ যাত্রী। সরকারের পক্ষ থেকে ডিও লেটার দেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এদিকে আজ ১৩টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন প্রায় ৫,৫০০ হজ যাত্রী। তোহা খান তামিমের রিপোর্ট। বুধবার দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা করার কথা ছিল এই দম্পতির। তবে স্বামীর ভিসা না হওয়ায় পবিত্র যাত্রায় বিরতি টানলেন স্ত্রীও। মহান আল্লাহর ঘরে কবে কখন কোন ফ্লাইটে যেতে পারবেন তা নিয়ে এখনো শঙ্কায় দুজনেই। আজকে এমন আশা হতো বুঝতে পারিনি। এখন আল্লাহর কাছে কিছু বলার নেই, যেমন আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করুন। শনিবারে ২৬ তারিখে আমাদের বিমানের টিকিট দেয় যে আমাদের আজকে ২টার দিকে ফ্লাইট, তো তারপরে বলে ওই টিকিটের সাথে ভিসা আসে নাই। এখন পর্যন্ত মোট যাত্রীর ৭৭ ভাগের ভিসা সম্পন্ন হলেও বাকি রয়ে গেছে ১৯,৫০০-এরও বেশি হজ যাত্রীর ভিসা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রমে নতুন সফটওয়্যারে হালনাগাদ করায় তথ্যগত গড়মিলে ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে দ্বিতীয় দিনে সর্বোচ্চ ১৩টি ফ্লাইটের যাত্রীদের অধিকাংশের কণ্ঠে ছিল স্বস্তির সুর। আল্লাহ সবাই আল্লাহ কবুল করে। আমাদের হাজি ক্যাম্পের সেবা ভালোই, মোটামুটি ভালোই। আমরা পবিত্র হজ পালনের জন্য যাচ্ছি। আমরা আমাদের নিজেদের আত্মীয় স্বজন তথা গোটা দেশবাসীর জন্য আমরা দোয়া করব। আগের চেয়ে অনেকটা ভালো এবং নিরাপদে আমরা সাশ্রয় সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি। হজ অফিস বলছে ভিসা জটিলতা নিরসনে ডিও লেটার দেওয়া হয়েছে সৌদি সরকারকে, শীঘ্রই কাটবে জটিলতা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে একটি ডিও লেটার প্রেরণ করেছেন। তারা তাদের আইটি টিমকে নিয়ে বসেছেন এবং যাতে করে কোনো ভিসা যাতে আটকে না যায় সেজন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন। আগামী ৩১শে মে পর্যন্ত যে হজ ফ্লাইটগুলো পরিচালিত হবে, আমরা আশা করছি যে সবগুলো ফ্লাইটই ইনশাআল্লাহ সময় মতো হজ যাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে। হজযাত্রার শেষ সময়ে যেন জটিলতা তৈরি না হয়, তাই এখনই সৌদি আরবের কাছে ন্যূনতম বিমানের 20টি স্লট নেওয়ার পরামর্শ হজ সংশ্লিষ্টদের। সিভিল এভিয়েশন অথরিটি সৌদি আরবে কমসে কম 20টি স্লট নতুন চেয়ে আবেদন করতে হবে। এখনই আবেদন যদি করা যায় তাহলে এই যে প্যাসেঞ্জারগুলো থাকলো এরা চলে যেতে পারবে। এবার ৮৭,১০০ জন যাত্রীর বিপরীতে 3টি এয়ারলাইন্সের 234টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, হজের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ 3টি ফ্লাইটে প্রায় 6টি ফ্লাইট ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত সর্বমোট 12টি ফ্লাইটে প্রায় 6,000-এর বেশি মানুষ অর্থাৎ হজযাত্রী চলে গিয়েছেন। একটু দেখাতে চাই এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে বেশ বলা যায় যে যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2:05 একটি ফ্লাইট ছেড়ে গিয়েছে এবং পরবর্তী যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটের জন্য এখানকার যারা যাত্রী রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং শেষ মুহূর্তে যে ইমিগ্রেশনের যে কার্যক্রম সেই ইমিগ্রেশনের কার্যক্রম চলছে। ফ্লাইনাস এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স, এই মোট 3টি এয়ারলাইন্সে যেই কার্যক্রম সেই কার্যক্রম চালানো হচ্ছে। আমরা বলে থাকি যে গত কয়েক বছর ধরেই যে সৌদি অংশের যে ইমিগ্রেশন সেটি বাংলাদেশ অংশে হয়ে থাকে, যার ফলে সেখানকার যেই ভোগান্তি বা সেখানকার লাগেজ পেতে যেই ধরনের বিড়ম্বনা পোহাতে হয় বছর পর বছর ধরে এই কষ্ট চলে আসছিল। গত কয়েক বছর এই কষ্টটা কিন্তু আসলে
লাঘব হয়েছে হজযাত্রীদের এবং তারা নির্বিঘ্নে এখানে সৌদি অংশে যে মিগ্রেশন সেটি বাংলাদেশ অংশে কার্যক্রম হওয়ার কারণে সেটি সম্পন্ন হওয়ার কারণে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি তাদের দূর হয়েছে। এবং যারা এখান থেকে যাচ্ছেন তারা বলছেন যে তারা এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এইভাবে এই যে এই বাক্য বলার জন্য সৃষ্টিকর্তার ঘরে তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য তারা আসলে এক ধরনের উদ্গ্রীব হয়ে আছেন। এবং তারা বলছেন যে তারা দেশ ও জাতির জন্য দোয়া করবেন, নিজ পরিবারের জন্য দোয়া করবেন, নিজের জন্য ক্ষমা চাবেন। এভাবেই তারা দিনের প্রতি সময়ের জন্য যে প্রস্তুতি, হজের যে প্রস্তুতি, সেই হজের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি বেশ বলা যায় যে এক ধরনের তাদের মধ্যে চঞ্চলতা কাজ করছে, এক ধরনের উদ্গ্রীব হয়ে আছেন সেটি আসলে ভেতরে অস্থিরতা কাজ করছে যে কখন আসলে আল্লাহর ঘরে পৌঁছাবেন এবং কখন আসলে লাব্বাইক বলে তিনি জানান দেবেন সৃষ্টিকর্তার কাছে যে হ্যাঁ আমি এখানে উপস্থিত হয়েছি। তো সব মিলিয়ে ভিসা জটিলতার যে বিষয়টি সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে কাজ চলছে। যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে খুব শিগগিরই এই ভিসা জটিলতা কাটিয়ে সবাই কিন্তু আসলে যেতে পারবেন। যদিও মোট যে হজ যাত্রী সংখ্যা তার অধিকাংশরই কিন্তু ভিসা হয়ে গেছে, ভিসা সম্পন্ন হয়ে গেছে। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সবশেষ। হজযাত্রার খবর জানাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম। দুপুরের সময় আরও থাকছে। ভাগ্য খুলছে 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারী। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত চাকরিজীবীরা পাচ্ছেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের রায়। রাজধানীর সড়ক যেন চাঁদা আদায়ের স্বর্গরাজ্য। শপিং মল থেকে শুরু করে মূল সড়ক সর্বত্রই চলছে পার্কিংয়ের নামে চাঁদা আদায়ের মহোৎসব। বেশিরভাগ সময়ই এই চাঁদা আদায় হচ্ছে সিটি কর্পোরেশনের নামে, সিটি কর্পোরেশন রিসিট দিয়ে। যদিও এসব বিষয়ে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মোবারক হোসেন শুভ ও আশরাফুল ইসলামের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। সড়কে গাড়ি রাখা হয়েছে, এটাই যেন টাকা হাতানোর মোক্ষম সুযোগ। যাত্রাবাড়িতে দিনে দুপুরে পিকআপ চালককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে রীতিমতো জিম্মি করে টাকা আদায় করার দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। দক্ষিণ সিটি কর্পোরেশনের নথি বলছে যাত্রাবাড়ি থানা থেকে শনির আক্তার ক্যাবেক সিএনজি পাম্প পর্যন্ত 180টি গাড়ি পার্ক করা যাবে। সিটি কর্পোরেশন এই এলাকায় বরাবরই ইজারা দিয়ে থাকে, কিন্তু মাঠের চিত্র ভিন্ন। 5 আগস্টের পর নতুন করে ইজারা পায়নি কেউই, যদিও টাকা তোলা হচ্ছে প্রতিদিনই। 180টি গাড়ি রাখার জায়গা ছাপিয়ে সব ধরনের যানবাহন পার্কিং করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কি জন্য নিছে আপনার কাছে চাঁদা? দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে টাকা তুলছে পদ্ম ট্রেডিং কোম্পানি, তবে রশিদে কোথাও পদ্ম ট্রেডিং কোম্পানির ঠিকানা বা মোবাইল নম্বর নেই। লোড আনলোড 150 টাকা নেয় এরা, আর যদি কেউ কইবো তার প্রতিবাদ করতে যায়, পরের দিনে যে আপনি মিডিয়া আপনি দিয়েছেন, পরশু দিন আমার দেখতে লয়ে যাবো লোক। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে ওই যে আপনার রিক্সা ভ্যান মাল নিয়ে গেলেই, মানে মাল থাকলেই আপনারা স্লিপ একটা ধরাই দিয়ে টাকা নেয়। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ, এই ভাই না সেই ভাই, ওই ভাই না ওই ভাই। থানায় যোগাযোগ করলাম, থানায় বলছে যে আপনি স্লিপ 2টা দিয়ে যান। আমি থানায় ডিউটি অফিসারের কাছে মানে লিখিত দিয়ে আসছি আর ওই স্লিপ 2টা দিয়ে আসছি তাদের। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। শুধু যাত্রাবাড়ি নয়, পুরো রাজধানীর বিভিন্ন শপিং মল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে চলছে এই চাঁদাবাজি। এবার নজর দেওয়া যাক গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের দিকে। দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য বলছে ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেসমেন্টে সিটি কর্পোরেশন ইজারা দিয়ে থাকলেও সেই ইজারা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। কিন্তু সেই বেসমেন্ট ছাপিয়ে মূল সড়কে অর্থাৎ সিটি কর্পোরেশনের পেছনের সড়কেও এই পার্কিং চলে এসেছে, আর যার কারণে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর এই সবই হচ্ছে কর্তৃপক্ষের নাকের ডগায়। কত টাকা দেওয়া লাগে? জিপি কত? 400 টাকা পার ডে, মাস চুক্তিতে। অবশ্য এই চাঁদা তোলাকে বৈধতা দিতে চান ফুলবাড়িয়ার পরিবহন নেতারা। লাইনম্যান না থাকে তাহলে গাড়িটা ব্লক হয়ে যাবে, রাস্তাটা ব্লক হয়ে যাবে। লাইনম্যানগুলো গাড়িগুলো যদি নিয়ন্ত্রণ না করে তাহলে আমরাও গাড়ি চালাইতে পারবো। গাড়ি করতে কেউ 10 টাকা দিতেছে, কেউ 20 টাকা দিতেছে, বেতন বুঝায়। এসব বিষয়ে অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। অন্যদিকে লোকবল সংকটের দোহাই দিয়েছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা।
সিটি কর্পোরেশন থেকে যে ইজারা কার্যক্রম নেওয়া হয় তার নির্দিষ্ট জায়গার মধ্যে সে নিবে। কার্যাদেশ যখন দেওয়া হয় তাকে ওই জায়গাটা বুঝাই দেওয়া হয়। এর বাইরে যদি কেউ যায় সেটা সম্পূর্ণভাবে অন্যায়, অবৈধ। অনেক ক্ষেত্রে অনেকে বলে চাঁদাবাজির কথা বলে, একদম স্ট্রেট সেটা। যতটুকু এখানে সামর্থ্য আছে পুরো সমর্থ দিয়ে আমরা কিন্তু আমাদের কাজটা করে যাচ্ছি। সাধারণত দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর 26টি স্পটে পার্কিং এর জন্য ইজারা দেয়। তবে 5 আগস্টের পর এখন পর্যন্ত মাত্র 10টি স্পটে ইজারা কার্যক্রম চলছে, যদিও চাঁদা তোলা হচ্ছে অন্তত শতাধিক স্পট থেকে। মাহাদি ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। রাজধানীর মোহাম্মদপুরে নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজুক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর মোহাম্মদপুরের যে চন্দ্রিমা মডেল টাউন হাউজিংটি রয়েছে, যেটি কিনা রাজুকের অনুমোদন ছাড়াই সেই হাউজিংটি এতদিন ধরে আসলে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল, এবং এতে করে আমরা দেখতে পাচ্ছি যে ভবনগুলো ছিল সেই ভবনগুলোর কোনোটিরই কিন্তু নকশা ছিল না, সবগুলো কিন্তু রাজুকের নকশার বহির্ভূত ছিল। যে কারণে এখানের যে ভবনগুলো রয়েছে সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে আজকে রাজুকের একটি প্রতিনিধি দল ভ্রাম্যমাণ আদালতের তারা এখানে এসে এখন পর্যন্ত সর্বমোট 12টি ভবন ভেঙে ফেলেছেন অংশ বিশেষ, এবং প্রতিটি বাড়ির যে কার্যক্রম, যে নির্মাণাধীন ভবন রয়েছে সেই কার্যক্রমগুলো বন্ধ করে দিয়েছেন। এবং রাজুক যেমনটি বলছেন যে এই পুরো হাউজিংটির আসলে রাজুকের পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি, এবং বারবার আসলে তাদেরকে অবগত করা সত্ত্বেও তারপরেও তারা তাদের ভবন নির্মাণের কার্যক্রম তারা চালিয়ে গিয়েছেন। এখন এদিকে আবার বিপরীত দিকে কিন্তু যারা এখানকার বাসিন্দারা আছেন, মানে এক কথায় ভবন মালিকরা আছেন, তারা কিন্তু আসলে অভিযোগ করছে যে কেন তাদেরকে আগে অবগত করা হয়নি। এই নিয়ে কিন্তু অনেকটা রাজুক কর্তৃপক্ষ এবং ভবন মালিকদের মধ্যে কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে তারা এই বিষয়টি হাউজিং কর্তৃপক্ষের উপরে আসলে দায়িত্বের জায়গা রয়েছে বলে এই বিষয়টি আসলে রাজুকের পক্ষ থেকে বলা হয়েছিল। এক কথা যদি বলতে চাই, এই যে মোহাম্মদপুর বেরিবাদ এলাকা যেটি রয়েছে, বসিলা সহ বিভিন্ন এলাকা ভবন হাউজিং প্রপার্টিস রয়েছে, সেগুলো কিন্তু আসলে বিগত দিনগুলোতে অভিযান পরিচালনা তেমনভাবে বা সক্রিয় পদক্ষেপ না নিলেও এবার কিন্তু বেশ একটা শক্ত অবস্থানে রয়েছে রাজুক, যেমনটা বলছেন। তো রাজুকের এই শুধু চন্দ্রিমা মডেল টাউন হাউজিংই নয়, পরবর্তীতে আরও যে সকল বেশ কয়েকটি হাউজিং রয়েছে যেগুলোর অনুমোদন নেই, সেগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থায় থাকবে এবং কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। সবকিছু মিলিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি ছিলাম রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। দুপুরের সময় আরও থাকছে। 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা ভারতের। ইসলামাবাদের গোয়েন্দা তথ্য, সেনাবাহিনীকে যে কোনো পদক্ষেপ নেয়ার পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এর ফলে প্রায় 15 লাখ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুযোগ পাবেন বলে জানিয়েছে আইনজীবী। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এই সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দিয়েছিলেন। জাজমেন্টে 2016 সালের অর্থ মন্ত্রণালয় কর্তৃক যেই পরিপত্রটা ইস্যু করা হয়েছিল, সেই পরিপত্রের গ ধারাটাকে অবৈধ রেখে হাইকোর্টের রায়টা মডিফাই করে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে এখন আর ইতিপূর্বে যারা একটা মাত্র টাইম স্কেল সিলেকশন গ্রেড যেই নামে অবৈধ হোক না কেন পেয়ে আছেন, তারা এখন দুইটা পাইতে আইনগত আর কোনো বাধা থাকলো না। আর এই সুবিধাটা প্রজাতন্ত্রের 15 লক্ষ প্রজাতন্ত্রের এবং অটোনমাস বডিতে কর্মরত যাদের ক্ষেত্রে ন্যাশনাল পে অর্ডার অ্যাপ্লাই করে, এইরকম প্রায় 15 লক্ষ লোক এই আইনের এই আজকের এই রায়ের ফলে তাদের ক্ষেত্রে দুইটা উচ্চতর গ্রেড পাওয়ার আইনগত আর কোনো বাধা থাকলো না। শ্রমিক মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে শিগগিরই শ্রম আইন সংশোধন হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। সকালে সচিবালয়ে এই কথা বলেন তিনি। জুনে সুইজারল্যান্ডে আইএলওর সঙ্গে বৈঠক শেষে এ সংক্রান্ত আইন চূড়ান্ত হবে। আমাদের এই সরকারের প্রচেষ্টা হচ্ছে যে হিউম্যান রাইট এবং ওয়ার্কার্স রাইট এটা যাতে সমুন্নত থাকে। আমাদের কর্মসংস্থান উইং
তৈরি করার চেষ্টা করছি। কর্মসংস্থান উইং মানে অধিদপ্তর যদি হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব যদি হয়ে যায়, তাহলে আমরা হয়তো কর্মসংস্থান অধিদপ্তরটাকে এস্টাবলিশ করে আমরা কর্মসংস্থানের যেসব ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং এবারের বাজেট হবে বাস্তবায়নযোগ্য, একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ৪৫তম পরামর্শক সভায় একথা বলেন তিনি। কর ছাড়ের সুবিধা কমে আসবে উল্লেখ করে ব্যবসায়ীদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এদিকে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪.৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। বাজেটকে সামনে রেখে প্রতিবছর শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শক সভায় বসে রাজস্ব বোর্ড। এতে উঠে আসা দাবিগুলো পর্যালোচনা করে বাজেটে অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়। এবারে ৪৫তম সভায় ব্যবসায়ীরা করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি কাঁচামাল আমদানিতে আগাম কর প্রত্যাহার ও রপ্তানিতে উৎস কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব দেন। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে ভ্যাটের নথি সংরক্ষণ নিয়ে জটিলতার কথা তুলে ধরা হয়। একটা কাগজ আমার কাছে এটা থাকে 6.5, এটা লিখে আমাকে গাড়ির সাথে দিয়ে দিতে হবে, না দিলে আমার গাড়িটাকে আটকাবে এবং আটকে 2, 3, 4 দিন 5 দিন রেখে দিবে ওই ভ্যাট অফিসের কোথাও কাস্টডিতে। ততক্ষণে আমার শিপমেন্ট ডেট ফেল, পরবর্তীতে মাল এনে আমাকে শিপমেন্ট করতে হয় এয়ারে অথবা ডিসকাউন্টে। এই ঝামেলাগুলো আমাদেরকে ফেস করতে হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা জানান, এবারে বাস্তবায়নযোগ্য বাজেট পেশ করা হবে। সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি পরবর্তী সরকারকে নজরে রাখার অনুরোধ করবেন। এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করব, বাস্তবসম্পন্ন ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করব না। অনেক কিছু করিব, তারপরে সেটা ইম্প্যাক্টটা কী হবে সেটা আমরা না থাকলেও আমরা আশা করি যে আমাদের একটা মূল্যায়ন কেউ করবে, এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে যাচ্ছি। এলডিসি গ্র্যাজুয়েশনের কথা তুলে ধরে ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর কথা বলেন অর্থ উপদেষ্টা। বলেন, কর ছাড়ের সুবিধা দেয়া থেকে ধীরে ধীরে সরে আসবে সরকার। এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। বাড়তি শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের হাউস অব কমার্সের সঙ্গেও সভা হয়েছে জানিয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করেছেন অর্থ উপদেষ্টা। আরও জানান, আইএফসি বেসরকারি খাতকে $50 কোটি ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শুরু হচ্ছে পদ্মা মেঘনায় মাছ শিকার। নৌকা ও জাল মেরামত করে জলে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এবারে জাটকা সংরক্ষণ অন্যবারের চেয়ে সফল দাবি মৎস্যবিজ্ঞানীদের। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। হাতুড়ি বাটালির খুটখাট শব্দ, চলছে নৌকা মেরামতের কাজ। চাঁদপুরে নদী পাড়ে এমন সারি সারি ছোট বড় নৌকা, শুধু মাছ ধরার নৌকাই নয়, জালও মেরামত করছেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার নিষেধাজ্ঞা। এতে পেশা হারিয়ে বেকার হয়ে পড়েন প্রান্তিক জেলেরা। তবে নতুন করে মাছ ধরা শুরু হলে সেই কষ্ট ভুলে যেতে চান তারা। তাই নৌকা ও জাল নিয়ে পদ্মা ও মেঘনার জলের সঙ্গে মিতালি করার প্রস্তুতি তাদের। খায়া না খায়া আসলাম, এই 80 কেজি 70 কেজি চাল দেয়, কি চাল কি হয়নি ভাই। সরকারের যে অভিযান মাইনা চলছি, এখন যখন অভিযান শেষ হইব, শেষ হওয়ার সাথে সাথে আমরা নদীতে নাম মাছ থাকে, তাহলে একটু আল্লাহ যে 2 মাস কষ্ট করলাম, যদি আল্লাহ মুক্তি চায় এই নদীতে 2 মাস নামি নেই। এখন আমরা অভয়াশ্রম শেষ হয়েছে, অভয়াশ্রম শেষ হলে আমরা নদীতে নামবো। অন্য বছরের চেয়ে এবার জাটকা সংরক্ষণ অভিযান ছিল জোরালো। এতে অভয়াশ্রমগুলোতে সুরক্ষা পেয়ে জাটকার দল ছুটে গেছে সাগরে। ফলে তা বড় হওয়ার সুযোগ পাওয়ায় অর্জিত হবে লক্ষ্যমাত্রা, দাবি এই মৎস্য বিজ্ঞানীর। এবছরের উৎপাদন ভালো থাকবে, যেহেতু প্রায় 44,000 কোটি জাটকা ইলিশ জনতায় যুক্ত হতে পেরেছিল। এদের সুরক্ষা যথাযথ হলে আশা করা যায় যে ইলিশের উৎপাদন 6 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। নিষেধাজ্ঞাকালীন মাছ ধরতে না পারায় চাঁদপুরেই বেকার ছিলেন প্রায় 1.5 লক্ষ জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এদিকে মধ্যরাত থেকে 3 মাসের জন্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মাছ শিকারের নিষেধাজ্ঞা। সকাল থেকে জাল নৌকা নিয়ে পাড়ে ফিরতে শুরু করেন জেলেরা।
হ্রদে অবমুক্ত করা পোনার সুষ্ঠু বিকাশে মাছ শিকার, পরিবহন এবং বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে এই সময়। বন্ধ থাকবে সব বরফকলও। এ সময় হ্রদে 60 মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানায় মৎস্য উন্নয়ন কর্পোরেশন। গত 16 এপ্রিল হ্রদ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় 1 মে থেকে 3 মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেয় প্রশাসন। দেশের বাইরের খবর। 36 ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান। বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য দেশটির হাতে আছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা। এর আগে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় সামরিক বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেয়ার পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা 6 দিন ধরে সীমান্তে অব্যাহত রয়েছে দুই দেশের গোলাগুলি। সংকট নিরসনে ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভিসা বাতিল, আকাশসীমা নিয়ন্ত্রণ থেকে শুরু করে পানি বন্টন চুক্তি প্রত্যাহার, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারত পাকিস্তান। দুই দেশের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। যে কোনো মুহূর্তে যুদ্ধের আশঙ্কাও করছেন কেউ কেউ। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সামরিক বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। এই ঘোষণার পর বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়ার দাবি করেন তিনি। এ সময় পেহেলগাম ঘটনার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যা দেন তিনি। বলেন, পাকিস্তান এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চায়। ভিত্তিহীনভাবে সামরিক হামলা চালানো হলে যথাযথ জবাব দেয়ার হুঁশিয়ারি দেন তারা। পাকিস্তান পুনরায় ঘোষণা করছে ভারতের যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের উপযুক্ত ও কঠিন জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন থাকতে হবে যে উত্তেজনার পরিণতি সহ তার দায়ভার সম্পূর্ণভাবে ভারতের ওপর বর্তাবে, যাতে নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সব মূল্য চুকাতে প্রস্তুত। দুই দেশের যুদ্ধের আশঙ্কার মধ্যে টানা 6ষ্ঠ দিনের মতো সীমান্তে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি অব্যাহত রয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। দেশটির সামরিক বাহিনীর দাবি, অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী নওশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে গুলি ছোড়ে পাকিস্তান। প্রতিক্রিয়া স্বরূপ পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী। দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে এই তৃতীয় দিনটা আসলে মিরাজময়। মিরাজের সকাল থেকেই তার ব্যাটিংয়ের পরে বাংলাদেশ তো নিয়ন্ত্রণ নিয়েছেই, পাশাপাশি মিরাজের কল্যাণে বেশ কিছু রেকর্ডেরও সৃষ্টি হয়েছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একই সিরিজে 5 উইকেট এবং সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন এবং সাকিব আল হাসানের থেকে দ্রুততম সময়ে 2000 রান এবং 200 উইকেট যে পূর্ণ করার যে রেকর্ডটা সেটাও কিন্তু সে করেছেন এবং তার ওই সেঞ্চুরিতে ভর করে, অর্থাৎ তার ব্যক্তিগত টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ যে 217 রানের লিড পেয়েছে, সাগরিকার কথা বিবেচনায় রাখলে এবং এই উইকেট যেভাবে বিহেভিয়ার শুরু করবে এখন করা, সেই হিসেবে বাংলাদেশ প্রথম ইনিংস শেষে এই টেস্টের লাগামটা তো নিজেদের কাছে রেখেছেই। পাশাপাশি বাংলাদেশের সামনে সুযোগ আছে বোলিং নৈপুণ্যের মাধ্যমে হয়তো ইনিংস ব্যবধানে একটা জয় তুলে নেওয়ারও। তবে এদিকের বর্তমান যে অবস্থা, অর্থাৎ মেঘলা কন্ডিশনে পেসাররাও কিছুটা সুবিধা পেতে পারে। পাশাপাশি যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হয়তো খেলার আরও কিছু সময় স্থগিত হতে পারে। সকাল থেকে এখন পর্যন্ত 2বার বৃষ্টি বাধায় খেলা বন্ধ হয়েছে এবং এখন বর্তমানেও কিছুটা মেঘলা কন্ডিশন রয়েছে, যেখানে আসলে ধারণা করা যেতে পারে যে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তবে এই শেষ বেলায়, অর্থাৎ বাংলাদেশের জন্য বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই টেস্টের প্রথম 2 দিনে আমরা দেখেছি যে এই শেষ বেলায় এসে, অর্থাৎ টি এর আগে বা টি এর পরে গিয়ে বোলাররা বেশ সাফল্য পায়, ব্যাটারদের জন্য ব্যাট করাটা কঠিন হয়ে যায়। বাংলাদেশের সামনেও একই ধরনের সিচুয়েশন ক্রিয়েট রয়েছে। এখন স্পিনাররা চেষ্টা করছে, এখন দেখার বিষয় জিম্বাবুয়েকে কত রানে আটকে দেওয়া যায়। আমার কাছে সাগরিকা থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি ছিলাম চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সবসময়, না রাখা আত্মঘাতী। সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেল তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের বিচারে বাধা এবং হুমকির অভিযোগে ব্যবস্থা চেয়ে রুল জারি। এবং ভারতের আদানির বিদ্যুৎ আমদানিতে প্রায় $40 কোটি শুল্ক ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও এনবিআর এর নথিপত্র চেয়ে চিঠি। এ ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।